Assalamu alaikum, ladies and gentlemen. Welcome back once again after a long time. Right, after a pretty much long time, after around 1 week, due to my sickness and other issues, actually, you had to wait for a long time. So, ladies and gentlemen, those who are joining today, I would like to just request them to put your comment in the comment section so that we can see you are in the classroom. So ladies and gentlemen, যারা অতীতেও ক্লাস করেছেন এবং ক্লাসগুলোকে দেখেছেন, তারা যখনই ক্লাসগুলোকে রিভাইজ করেন, আমি সিম্পল একটা জিনিস বলি, ক্লাসগুলো যখনই রিভাইজ করবেন তখনই সাথে সাথে সেখানেও কিন্তু একটা কমেন্ট করে দেবেন যে ইয়াস, আপনি যখন রিভাইজ করছেন তখন এটাকে হবে। আর যদি আপনার ব্যাকআপ নেওয়া থাকে তাহলে তো সেক্ষেত্রে আপনি সেখানেও দেখতে পাচ্ছেন, বারংবার সলভ করতে পারছেন। সো ladies and gentlemen, আমি যদি স্বাভাবিকভাবে বলি যে আমাদের এখানে অলরেডি পিপল স্টার্টেড জয়েনিং, যারাই জয়েন করছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন যাতে করে আমরা বুঝতে পারি যে কারা কারা জয়েন করছেন। অ্যান্ড আজকে আমাদের আইডিয়া জেনারেশনে একটা মারাত্মক লেভেলে আমাদের ক্লাস আছে, যে কীভাবে যে কোনো আননোন টপিক যাই আমরা দেখি না কেন, সেই আননোন টপিককে আমরা সেখান থেকে আইডিয়া জেনারেট করে ফেলতে পারবো। আমাদের মাঝে সবার আগে উজ্জ্বল সাহা জয়েন করেছেন, অনেক দিনের মতো বরাবর আজকেও চ্যাম্পিয়ন হয়েছেন, সবার আগে জয়েন করে ফেলেছেন। মুজাম্মেল হক আজকে আমাদের সাথে জয়েন করেছেন। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে মিস্টার রাজু আমাদের সাথে আছেন মঙ্গল গ্রহ থেকে। হ্যাঁ, আস্তে আস্তে পিপল স্টার্টেড জয়েনিং। যারা যারা জয়েন করছেন তারা তারা কমেন্ট করবেন। কোর্স বিশাল বড় হয়ে গেছে, 36 ক্লাসে কোর্স শেষ হওয়ার কথা, এখন আমরা 38 ক্লাসে ক্লাস করছি। স্টিল আমাদের আরও 3-4টা ক্লাস বাকি আছে আমি দেখছি। হ্যাঁ, সো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা আগে থেকে একটু বলে রাখি, আমাদের কাছে একটা মনে হচ্ছে যে মনে হয় এই শুক্রবারে একটা ক্লাস নেওয়ার দরকার হতে পারে, রাইট? বিকজ আমাদের স্কেজুল অ্যান্ড আদার্স সব কিছু মিলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। অ্যান্ড আমিও অনেক সময় ওই সময়টাতে অকুপাইড হয়ে যাচ্ছি, নানান কিছু এলোমেলো হচ্ছে। হ্যাঁ, সো এই জন্য ব্যাপারটা হচ্ছে যে, কারণ আমাদের তো এটা ঈদের আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ঈদের পরে দেখা যাচ্ছে যে মনে হয় আর আগে চলে আসবে, তারপর শেষ হচ্ছে না, রাইট? সো আমাদের সেক্ষেত্রে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে যে আমি জাস্ট আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কি বলেন যে আমরা ঈদের হয়তো বা ঈদ না, আমি যদি বলি যে সেক্ষেত্রে শুক্রবারে যদি আমরা একটা ডাবল ক্লাস নিই, কারণ একটা ক্লাস আছে আমাদের যেটাকে আমরা যখন দেখাতে যাই তখন আমাদের আসলে এটাকে আমরা অতীতে যে ব্যাচেই নিয়েছি, আমরা চেষ্টা করেছি বেশিরভাগ ব্যাচগুলোতেই, মানে 2 ঘন্টার ক্লাস না হলে এটাকে এক টানে না দেখালে হয় না। সো পিছু টান থাকা যায় না, মানে 1 ঘন্টায় জিনিসটা হয় না, পরে আর একটা ক্লাসে যে যখন দেখাই তখন এলোমেলো হয়, একটার সাথে আর একটা সিনটাকে বুঝতে একটু হালকা অনেকের হয়, মানে সমস্যা হয় না, কিন্তু যদি একসাথে হয় তখন বেশি বেনিফিট হয়। তো সেক্ষেত্রে আমরা যদি শুক্রবারে, হ্যাঁ, ফ্রাইডে মর্নিংয়ে যদি একটা ডাবল স্লট পাশাপাশি, মানে 2 আওয়ার্স এরকম যদি আমরা ক্লাস করি, লাইক 10টা থেকে 12টা, এটা আপনারা ঠিকঠাক আছেন কি না? আবার তো এটা মানে সামহাও যদি মিসও কেউ করে ফেলে তাহলে কিন্তু আবার ওটার সুযোগ আছে যে ওইটাকে কিন্তু ব্যাকআপ সে দেখে ফেলতে পারবে, একটুও মিস করবে না। সো আপনারা কি বলেন, এটা একটু কমেন্ট সেকশনে জানান। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের কাজ হবে হচ্ছে আইডিয়া জেনারেশন নিয়ে। কি নিয়ে? আইডিয়া জেনারেশন। আমরা যদি বলি আজকে আমরা আইডিয়া জেনারেশন নিয়ে কথাবার্তা বলবো, আইডিয়া জেনারেশন, রাইট? তার মানে যে কোনো একটা আইডিয়া বলতে যে কোনো একটা আননোন যে কোনো টপিক যদি আমাদের হয়, তাহলে আননোন একটা টপিক হলে সেই টপিক নিয়ে আমরা আসলে কিভাবে আসলে আমাদের কাজটা হবে। কি বললাম? আননোন যে কোনো একটা টপিক যদি আমাদের হয় তাহলে সেক্ষেত্রে সেই টপিকটা আননোন যে কোনো টপিক হলে সেই টপিকটাতে আসলে আমরা কিভাবে আইডিয়াটাকে জেনারেট করব, আমাদের বড় একটা সমস্যা হয়। হ্যাঁ, সো উজ্জ্বল সাহা এগ্রি করে ফেলেছে, এগ্রি উইথ ফ্রাইডে। হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে যে ফ্রাইডে হলে তাহলে সেক্ষেত্রে যেটা বিষয় হবে, ফ্রাইডে তো যদি আমাদের 2টা সেশন হয়ে যায়, আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন আজকে তো সোমবার, তাহলে আগামী দিন হচ্ছে 39 নম্বর ক্লাস হয়। সো ওই দিন 39 নম্বর ক্লাস হয়ে গেলে যা যা আমাদের হয়ে গেল, তারপর আমরা যদি বলি যে ওই দিন 40-41 হয়ে যাবে, তাহলে যেটা হবে যে 40-41 হয়ে গেলে আমাদের ফ্রাইডেতে তো শেষ হবে কি না এটা আমি আগামী দিন বলতে পারবো, আজকে আগে এটা হয়ে যাক। না, ফ্রাইডেতে আমাদের শেষ হবে না, তখন সেক্ষেত্রে আমরা হয়তো বা স্যাটারডেতে আমাদের যখন ক্লাস থাকবে, স্যাটারডেতে হয়তো বা আমরা ডান করে ফেলতে পারবো বলে আমরা মনে করি। তারপর তো 42 যায়, তাই না? তো না হলে আসলে আগামী সপ্তাহ পুরোটা লাগাটা একটু কঠিন হয়ে যায়, আর আপনাদেরও কোর্স অনেক লেন্দি হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। সো তাহলে ফ্রাইডেটা থাকুক, যে ফ্রাইডেতে আমরা সকালবেলা 10টা থেকে 12টা ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই ফ্রাইডেতে আমরা 10টা থেকে 12টা পর্যন্ত ইনশাল্লাহ ক্লাস করবো। হ্যাঁ, সো চলেন আমরা একটু আইডিয়া জেনারেশন দেখি।
আইডিয়া জেনারেশন আমাদের একটু মনে করায় দিন, আমরা লিটারি টার্মস নিয়ে আমরা কথা বলিনি। আমরা আগামী ক্লাসে লিটারি টার্মস নিয়ে কথা বলবো, এবং আজকে তো আমরা আইডিয়া জেনারেশন নিয়ে কথাবার্তা বলবো। আগামী ক্লাসে আমরা লিটারারি টার্মস নিয়ে কথা বলবো। অ্যান্ড পাশাপাশি আরেকটা জিনিস আমাদের আছে, লিটারি টার্মস তো একটা স্টাইলিস্টিক্স একটা জিনিস, যে আপনার রাইটিংটাকে কত সুন্দরভাবে করা যায়, হ্যাঁ, সেটা একটা বিষয়। হ্যাঁ, সজীব চন্দ্র বলছে পাংচুয়েশনে কিছু বাকি ছিল। পাংচুয়েশনে বাকি ছিল, পাংচুয়েশনে আমি তো মানে খুব বেশি কিছু পাংচুয়েশনে আসলে আমরা ওইরকম বলি না, যা কিছু দেখিয়েছি ওগুলো, তারপর আমি পাংচুয়েশনের ক্লাসের শেষ অংশটাকে দেখবো, যে যদি কিছু আমি বলে থাকি যে এটা বাকি আছে, তাহলে সেক্ষেত্রে আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর আজকে আমরা আইডিয়া জেনারেশনের ক্লাসটা দেখি সজীব। হ্যাঁ, সো আইডিয়া জেনারেশনের ব্যাপারটা কি? আইডিয়া জেনারেশনের ব্যাপার হচ্ছে যে আমাদের কাদের কাদের এরকম সমস্যা হয় যে স্যার আননোন একটা টপিক কীভাবে শুরু করব, কি করব না করব বুঝতে পারি না। এখন এআই এর যুগ, লিখে দিলে এত বড় লিখে দেয়, নিজের কাছেই লজ্জা লাগে যে এত বড় আমি লিখি কী করে এআই থেকে নিয়ে। হ্যাঁ, সে আননোন যে কোনো টপিক হলে, ফর এক্সাম্পল ইউ উড লাইক টু স্পিক, অথবা আপনি রাইটিং কোনো কিছু করবেন, যে কোনো একটা আননোন টপিক হলে আপনি কিছু না কিছু লিখতে পারবেন। এটা তো একটা বিশাল ব্যাপার। টপিকের একটা ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু এটাকে একটা ক্যাটাগরাইজ করে আপনি ফেলে দিয়ে আপনি সেখান থেকে কিন্তু নতুনভাবে আইডিয়া জেনারেট করতে পারেন, তাই না? তো তাহলে প্রথম বিষয় হচ্ছে যে আইডিয়া জেনারেট করতে গেলে বড় প্রবলেমটা কি থাকে, যে আসলে আমরা টপিকের টাইপ বুঝি না। যেমন কিছু টাইপ থাকে যে আমি যদি বলি যে প্রবলেম রিলেটেড টপিক থাকে, ফর এক্সাম্পল প্রবলেম রিলেটেড টপিকস। কি বললাম? প্রবলেম রিলেটেড টপিকস। প্রথম বিষয় হচ্ছে যে প্রবলেম রিলেটেড টপিক। তাহলে প্রবলেম রিলেটেড টপিকগুলো কি? আমি যদি বলি, দেখেন, প্রবলেম রিলেটেড টপিকের কথা যদি আমি বলি, আমাদের বাস্তব জীবনে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রবলেমস কী কী দেখেন। যেমন আমি আপনাকে বলে দিই কিছু কিছু প্রবলেমস কী কী। যেমন আপনি বললেন করাপশন, যদিও আমি সবুজ খালি দিয়ে লিখেছি, ইটস নট এ গুড থিং। সো করাপশন ইজ আ প্রবলেম। মানে প্রবলেম রিলেটেড টপিক বলতে যে জিনিসটা প্রবলেমে, প্রবলেমে আপনি প্রবলেমের কথা বলেন। ফর এক্সাম্পল আপনি বলেন রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট কি কেউ বলবে যে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট একটা ভালো জিনিস? এরকম টপিক একটা বলেন তো, যে এইটা আমাদের প্রবলেম, ওইটা আমাদের প্রবলেম। আপনি বলেন যে আমাদের বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি যাই বলেন, টেরোরিজম, এটা কি পৃথিবীর কোথাও কেউ বলবে যে না এটা একটা ভালো জিনিস? সুযোগ তো নাই। তার মানে যে জিনিসগুলো সর্বজন স্বীকৃত খারাপ জিনিস, আপনি বলেন সাইবার টেরোরিজম হোক আর নর্মাল টেরোরিজম হোক, যাই হোক না কেন, এটা একটা বিষয়। সো আপনি বলেন। হ্যাঁ, সো আমি যদি বলি যে অনেকের এই যে আইডিয়া জেনারেশন নিয়ে প্রবলেম হয়, যেমন নিতের প্রবলেম হয়, টেনশনের কোনো কারণ নাই নিতেই। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এখন করাপশন আমরা এক এক করে আপনাদের কাছ থেকে চাচ্ছি, আমি তো চাইলে 10-15টা লিখে ফেলতে পারবো, কিন্তু আপনাদের কাছ থেকে আমি প্রবলেম চাচ্ছি যে আপনারা যাতে একটু মাথা খাটান। আপনারা আমাকে একটু বলেন তো যে কী কী প্রবলেম। যেমন আমরা একটা বলেছি করাপশন, তার মানে করাপশন একটা প্রবলেম, এটা কেউ বলবে না করাপশন ইজ এ গুড থিং। করাপ্টেড যদি কেউ থাকে সেও তো সামনাসামনি বলবে না, তাই না? হতে পারে। হ্যাঁ, সো রোড অ্যাক্সিডেন্টের কথা যদি আপনি বলেন, হ্যাঁ, তাহলে রোড অ্যাক্সিডেন্ট এটা তো কখনোই ভালো জিনিস না, খারাপ জিনিস, মানে নেগেটিভ। আরও কী কী আছে আমাদেরকে একটু বলেন তো। মিসআন্ডারস্ট্যান্ড করা ঠিক আছে। হ্যাঁ, অ্যাডিকশন, উজ্জ্বল সাহেব বলেছেন অ্যাডিকশন। অ্যাডিকশন আসলে দিন শেষে একটা খারাপ জিনিস। তারপরে কিছু কিছু ব্যক্তি অ্যাডিকশন সম্বন্ধে ভালো কথাবার্তা বলছে, সেটা নিয়ে আমি বলছি। ট্রাফিক জ্যাম বলেছে, খুবই একটা দরকারি বিষয়, যে ট্রাফিক জ্যাম, যে ট্রাফিক জ্যামটা একটা এডিকশন নিয়ে, আমি যদি ভুল না হয়ে থাকি, মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওই যে পদ্মা নদীর মাঝি লিখেছেন। সো মানিক বন্দ্যোপাধ্যায়, আমি যদি ভুল না হয়ে থাকি, উনি বলেছেন যে উনি একটা সময় ইংলিশে যেটাকে বলা হয় গাঞ্জা, বাংলায় বলা হয় গাঁজা, তো উনি একটা সময় এটা সেবন করতেন, এবং আমি যতদূর জানি বা শুনেছি, সো উনি এটাকে সেবন করতেন, এবং উনি বলেছেন যে আমি খুব দারুণ দারুণ উপন্যাসগুলো লিখতে পারতাম না, আমি এত দারুণ কিছু লিখতে পারতাম না যদি আমি গাঁজা সেবন না করতাম। তবে এটা খাওয়ার কারণে ওনার মাথা কুল ঠান্ডা হয়েছে, উনি অনেক গভীরভাবে চিন্তা করে লিখতে পেরেছেন, এটা ওনার কথা। কিন্তু এরপর উনি আর একটা লাইন বলেছেন, কিন্তু যদি আমি গাঁজা সেবন না করতাম বা গাঁজা না খেতাম, তাহলে আমি আরো অনেক দিন লিখতে পারতাম। মানে এটা কিছু জিনিস দেয়, কিন্তু এরপর মাথা আউট করে দেয়,
উনি আরও 30 বছর লিখতে পারতো, 20 বছর লিখতে পারতো, কিন্তু 5 বছর পর ওনার মাথা আর নাই। বুঝতে পারছেন? দুটোই মজার বিষয় আছে। হ্যাঁ, তো যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ড করা তো একটা অবশ্যই প্রবলেম। আচ্ছা, এডিকশনের কথা এসেছে, আরও কমন কমন কিছু প্রবলেম। ধরেন যত ধরনের পলিউশন আছে, ধরেন আপনি বললেন এয়ার পলিউশন, আপনি বললেন নয়েজ পলিউশন, আপনি বললেন এই পলিউশন ওই পলিউশন, যাই করেন না কেন সব মিলে যত পলিউশন আছে, ওয়াটার পলিউশনের কথা বলেন, হ্যাঁ, যা কিছু আছে, সয়েল পলিউশন বলেন, সব কিছু মিলে আমরা পলিউশন বললাম। শরীফ সাহেব বলছে লোডশেডিং কি আসলে বাংলাদেশে ওইভাবে এক্সিস্ট করে না? আমি জানি না রুরাল কমিউনিটিগুলোতে এখনও আছে কি না, কিন্তু বাংলাদেশে ওইভাবে আর, অ্যাটলিস্ট ঢাকাতে তো আমরা পাই না। ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ, এটা একটা প্রবলেম। গ্লোবাল ওয়ার্মিং ইজ এ প্রবলেম। ধরেন আমরা একটা জিনিস বলি, ফর এক্সাম্পল ফুড অ্যাডাল্টারেশন। কি বললাম? ফুড অ্যাডাল্টারেশন। ফুড অ্যাডাল্টারেশন মানে কি? ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে খাদ্যে বিষক্রিয়া। যে ধরেন ওই যে লিচু, কিছু কিছু আমি অনেক সময় ট্রেন দেখি, অদ্ভুত ধরনের, এগুলো কোনো ব্র্যান্ডের না, কোনো কিছু না, কোথা থেকে যেন তারা বানিয়েছে, কোনো বিএসটিআই এর কোনো অনুমোদন নাই, কোনো কিছু না, তারা তাদের মতো বানিয়েছে এবং ট্রেনে বিক্রি করে। অনেকে দেখি বাবা 20টা লিচু 10 টাকা 12 টাকা তারা বিক্রি করছে। অদ্ভুত বিষয়। তাহলে এটার প্রোডাকশন কস্ট কত? 3 টাকা প্রোডাকশন কস্ট, 4 টাকা প্রোডাকশন কস্ট। তার মানে ওখানে নিম্নমানের প্লাস্টিক সব কিছু ইউজ করা হচ্ছে, অ্যান্ড এটা খাচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে মারাও যাচ্ছে, তাই না? কত মারাত্মক ব্যাপার। হ্যাঁ, সো আমি যদি বলি হেলথ কেয়ার ক্রাইসিস, হ্যাঁ ঠিক আছে, ফুড অ্যাডাল্টারেশন বলেছেন। মানি লন্ডারিং, ইয়েস, মানি লন্ডারিং ইজ আ প্রবলেম। হ্যাঁ, তাহলে মানি লন্ডারিং তো মানি লন্ডারিং, হ্যাঁ, সো মানি লন্ডারিং একটা ব্যাপার। হ্যাঁ, তারপর পোভার্টি, হ্যাঁ, পোভার্টি ইজ আ প্রবলেম। হ্যাঁ, পোভার্টি কখনোই কেউ বলবে না যে পোভার্টি ইজ আ ব্লেসিং, কেউ বলবে না। পোভার্টি ইজ আ প্রবলেম, একটা কমন প্রবলেম যেটা বাংলাদেশে খুব চিন্তার বিষয়। সেই প্রবলেমটা কেউ এখন পর্যন্ত লিখলেন না, যেটা নিয়ে হতাশা বেড়ে যাচ্ছে দেশে বর্তমানে। হতাশা বেড়ে যাচ্ছে, কি সেই জিনিস? হতাশা বেড়ে যাচ্ছে কি সেই জিনিস নিয়ে? পলিটিক্সের কথা বলেছেন, পলিটিক্স ইজ আ প্রবলেম। পলিটিক্স ইজ নট অল দ্য টাইম প্রবলেম। পলিটিক্সের ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। কারণ এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, রাইট, যেটা মাদিবা মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ওনার এই প্রতিষ্ঠান আফ্রিকাকে নতুনভাবে ট্রান্সফর্ম করেছে। আপনি যদি বলেন যে ধরেন মালয়েশিয়ার, যদি মালয়েশিয়াকে নতুনভাবে গড়েছেন, তাই না? তারপর আপনি দেখবেন যে অনেক সময় জোসেফ মার্শাল টিটো, উনি যুগোস্লাভিয়ার কথা বলেন। এরকম অনেকে আছে যে যারা মানে অন্যরকম, যেমন জওহরলাল নেহরু ইন্ডিয়ার, রাইট, তারা কিন্তু অনেক বেশি এফোর্ট দিয়েছেন, তাই না? তো স্বাভাবিকভাবে আমি যদি বলি যে একটা বিশাল ব্যাপার রয়েছে যে অনেক দেশে কিন্তু পলিটিক্সের মাধ্যমে, সেই কিউবা, যেমন ফিডেল ক্যাস্ট্রো বা রাউল ক্যাস্ট্রো, বিশেষ করে ফিডেল ক্যাস্ট্রো, এবং তারা যে পরিমাণ চেঞ্জ মেকার হয়েছে, এটা অন্যরকম বিষয়, তাই না? সো উজ্জ্বল সাহা বলেছে হ্যাঁ ইনফ্লেশন রেট, হ্যাঁ ইনফ্লেশন রেট ইজ আ, এটা একটা খুব একটা কঠিন একটা বিষয় ইনফ্লেশন রেটটা। হ্যাঁ, সো আমি যদি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড জব অটোমেশন, হ্যাঁ ঠিক আছে, সো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রবলেম, জব অটোমেশন তো প্রবলেম আপনি বলতে পারেন না। হ্যাঁ, সো এমন জিনিস বলতে হবে যেটা সবসময় নেগেটিভ। হ্যাঁ, প্রাইস হাইকিং, প্রাইস বেড়ে যাওয়া ঠিক আছে, কিন্তু প্রোডাক্টে একটা প্রাইস চেঞ্জ হতে পারে। হ্যাঁ, কিন্তু প্রাইস হাইকিং নট অল দ্য টাইম নেগেটিভ, বাট মোস্ট অফ দ্য টাইম, মানে লাইক 90% টাইম এটা নেগেটিভ। হ্যাঁ, ডেমোক্রেসি ইজ আ প্রবলেম, হ্যাঁ ডেমোক্রেসি ইজ আ প্রবলেম ইন সাম কেসেস, মেনি কেসেস, রাইট, কিন্তু একটা প্রবলেম নিয়ে কেউ বলছেন না, দ্যাটস কল্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট, এটা তো একটা সিরিয়াস প্রবলেম, ইট বি সারপ্রাইজড। হ্যাঁ, ঠিক আছে, একজন বলেছেন সকল টপিকের একমাত্র সমাধান নির্বাচন, হইতে পারে হয়তো। আচ্ছা দেখেন, তাহলে আমি যদি বলি যে এমপ্লয়মেন্ট, হ্যাঁ এমপ্লয়মেন্টের কথা যদি আমি বলি, আনএমপ্লয়মেন্টের কথা যদি বলি, এটা এমন একটা জায়গায় চলে গেছে বর্তমানে, স্কিল সেটের এত অভাব, ইউ উড বি সারপ্রাইজড, যে আমরা খুব অবাক হয়ে যাই এখন বর্তমান সময়ের বেশ কিছু পিকচার দেখে।
আমরা যদি বলি যে একটা সিঙ্গেল প্রোগ্রামের জন্য 700+ সিভি থেকে 3জন, মানে একটা পজিশনের জন্য আমরা যদি বলি যে 700 সিভি পড়েছে একটা সিঙ্গেল পজিশনের জন্য। আমি আমাদের কোম্পানির কথা বলছি, আরও বিগ বিগ কোম্পানিজের কথা বলছি না। 700 পড়েছে একটা সিঙ্গেল পজিশনের জন্য। সেখান থেকে আমরা 3জনকে 15 ডেজের ট্রায়ালে নিয়েছি, যে 15 দিন তারা ওয়ার্ক করার পরে যে বেস্ট হবে তাকে আমরা কিপ করব। কিন্তু আমাদের যে স্পেসিফিক ডিপার্টমেন্টের জন্য এই 3জনকে কাজ করার পর আমাদেরকে একজনকেও মানে এটার জন্য একেবারে রেডি মনে হয় নাই। তার মানে কি বুঝলেন? স্কিল সেট যে 600 তারা ইন্টারভিউয়ের মনে করেন আমাদের 6 লেয়ারের ইন্টারভিউ হয়, মানে সপ্তম জিনিসটা হচ্ছে ট্রায়াল পিরিয়ড, তারপরে যে ফাইনালে যে সে রিক্রুটেড হয়, এরকম 7টা লেয়ারের সিলেকশন হয় আমাদের। সো এই 7টা লেয়ারের পরে যে আমরা একজনকেও 700 জন থেকে একজনকেও টিকাতে পারছি না, তার মানে বড় সমস্যার জায়গাটা কি? স্কিল সেটের খুবই ঘাটতি। সো আনএমপ্লয়মেন্টের বড় একটা কারণ কিন্তু ইউনিভার্সিটিগুলো বা এডুকেশন সিস্টেমের কাছে আমি নিজেকে যে সাবমিট করছি, কেন বলছি যে আমি নিজে জানি না কী লাগবে, আমাকে শিখানো যা লাগবে, তারা যদি না শিখায় এই দায় কার? এটা একটা বিগ প্রবলেম। হ্যাঁ, সো হেলথ কেয়ার ক্রাইসিস একটা বাংলাদেশে একটা বিশাল প্রবলেম। সো ড্রাগ এডিকশন, অনেকগুলো বিষয় আছে। ফাইন, ঠিক আছে। তাহলে এই যে এতগুলো প্রবলেমস আমরা লিখলাম, এই প্রবলেম রিলেটেড টপিকে যদি আপনাকে আমরা বলি যে আপনি স্পিকিং করেন 10 মিনিট 15 মিনিট, আপনি লেখেন 2 পাতা, আপনার জন্য লেখা কঠিন হবে। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না হলেও মোস্ট অফ দ্য কেসেস এটা কঠিন হবে। এই কারণেই কঠিন হবে লাইস এন্ড জেন্টলম্যান, যে এতগুলো ব্যক্তি যে আপনি এই যে কঠিন একটা সিচুয়েশন আপনার জন্য হচ্ছে, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই যে প্রবলেম রিলেটেড টপিকগুলোতে আমরা ইলাবোরেটেড লিখতে পারি না, অল্প। কেন লিখতে পারি অল্প সেটার কথা, যেমন চাইল্ড লেবারের কথা বলেছেন, হ্যাঁ এটাও একটা প্রবলেম। সো এইরকম আপনি অন্ততপক্ষে 30টা টপিক লিখে ফেলতে পারবেন প্রবলেমস। ফাইন, তাহলে এটাকে আমরা আইডিয়া কীভাবে জেনারেট করবো? দেখেন, পৃথিবীর যত প্রবলেম রিলেটেড টপিক, কি বললাম, পৃথিবীর যত প্রবলেম রিলেটেড টপিক আপনি 3টা ভাগে ভাগ করবেন। কয়টা ভাগে ভাগ করবেন? 3টা ভাগে ভাগ করবেন। আমার সাথে বলেন কজ ইফেক্ট সলিউশন। কি বললাম? আমার সাথে বলেন, কজ ইফেক্ট সলিউশন। আমার সাথে বলেন কজ ইফেক্ট সলিউশন। কি বললাম? 3টা ভাগে ভাগ করবেন। হ্যাঁ, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে সলিউশন। কি বললাম? কজ ইফেক্ট সলিউশন। তার মানে একটা জিনিসের কারণ কি, কি কারণে হয়, তার এফেক্ট কি, মানে তার এটার কারণে ক্ষতি কি কি হয়, আর এটার সলিউশন কি, এই 3 জিনিস। তার মানে আপনি প্রথমে বলেন কারাপশন কেন তৈরি হয়, এটার ইম্প্যাক্ট কি হয়, এটার ফলাফল কি হয়। তারপর ব্যাপারটা হচ্ছে যে এটার সলিউশন কি, কিভাবে সমাধান করা যায়। রোড অ্যাক্সিডেন্ট কেন হয়, এই কারণে হয়। রোড অ্যাক্সিডেন্টের পরে ক্ষতি কি, ইম্প্যাক্ট কি, এই ক্ষতি। তারপর সলিউশন কি, এই সলিউশন। সো টেরোরিজমের একই ব্যাপার, এডিকশনের একই রকম বিষয়। এডিকশন কেন বাড়বে না? মুভিতে আমরা সবসময় দেখি যে হিরো যারা আছে, হ্যাঁ, এই হিরোরা দেখা যাচ্ছে যে তারা সবসময়, আপনি যত মুভি দেখেন যারা ভালো, তারা প্রচুর স্মোক করে। আপনি দেখেন কেজিএফকে আপনি ফলো করবেন, প্রচুর স্মোক করে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে বাংলা সিনেমাকে আপনি খেয়াল করে দেখবেন, বরবাদের কথা বলবেন, প্রচুর স্মোক করছে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে বরবাদ বাদ দিয়ে রিসেন্ট দেখা যাচ্ছে যে আপনি তাণ্ডব দেখবেন, প্রচুর স্মোক করে। হ্যাঁ, ঠিক আছে, আপনি যা কিছু দেখবেন যে প্রচুর স্মোক করে। হ্যাঁ, প্রত্যেকটা মুভিতে আপনি দেখছেন যে এইরকম করে। আপনি ইভেন জঙ্গলি অনেক বিখ্যাত, ওকে ফাইন, সেখানেও আপনি দেখবেন যে প্রচুর স্মোক করে। সো মুভিগুলোতে সবসময় এটা যখন হচ্ছে, যখন বিভিন্ন ড্রিঙ্কস, বিভিন্ন অ্যালকোহল করছে, মানে এটা একটা নায়কদের মধ্যেই এটা একটা নায়কোচিত একটা ব্যাপার। তাহলে আস্তে আস্তে এডিকশন কেন বাড়বে না? সে এডিকশন তো বাড়বেই। যখন একটা জিনিস ওইটার ভিতরে মানুষ চলে আসবে, তখন কিন্তু মানুষ ওখান থেকে আর বের হয়ে আসতে পারবে না। রাইট, দ্যাটস দ্য থিং, প্রবলেম। রাইট, তাহলে সেক্ষেত্রে আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি যে মেইন ইস্যুটা কি? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি এটা একটা বিষয় তাহলে থাকছে, যে আমি তাহলে প্রথম বিষয় হচ্ছে যে কি বললাম, যে আমি করাপশনের কথা বললাম, রোড অ্যাক্সিডেন্টে, আচ্ছা ফাইন, এগুলো অনেকগুলো প্রবলেমের কথা বললাম। তাহলে কজ ইফেক্ট সলিউশন। হ্যাঁ, তাহলে এই কজ ইফেক্ট সলিউশনের কথা যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমরা বের হয়ে আসবো কি করে, এটাকে আমরা এখন বোঝার চেষ্টা করি। চলেন, লাইসেন্স জেনে নেবেন, যে কোনো একটা প্রবলেম, এখানে সব থেকে সহজ প্রবলেম কোনটা?
আমরা চলেন কীভাবে প্রথমে আমাদের একটা আইডিয়া আমরা জেনারেট করার চেষ্টা করব। আইডিয়া জেনারেট করতে হলে প্রথম আমরা কীভাবে খাতায় লিখব। আপনি আজকে আইডিয়া জেনারেট করার চেষ্টা করলেন, পৃথিবীর সব আইডিয়া আপনি করে ফেলতে পারবেন না, এত সহজে হবে না। আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। প্রথমে অনেকগুলো টপিক আপনাকে চর্চা করতে হবে, তারপর আপনি আস্তে আস্তে আপনার মাথা খোলা শুরু হবে। আমি সবসময় বলি 30টা ভিন্ন ভিন্ন টপিক যদি আপনি চর্চা করেন, আপনি যে কোনো আইডিয়াস এটারটা ওখানে লাগানো, এটারটা ওখানে লাগানো, এইটার চেষ্টা করতে পারবেন। ক্লিয়ার? তাহলে প্রথমে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি, দেখেন এখানে সব থেকে সহজ কোনটা বলেন তো? যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমও সহজ, পোভার্টি নিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক স্ট্যাটিস্টিক্স, অনেকগুলো ব্যাপার আছে, সবাইকে বোঝানোটা অনেক ডিপ লেভেলে, ইনফ্লেশন, হাবিজাবি, এগুলো কথাবার্তা বলা, ফুড অ্যাডাল্টারেশন, এটার ভিতরে অনেক সাইন্টিফিক ব্যাপার স্যাপার চলে আসবে, পলিউশনের মধ্যে অনেক সাইন্টিফিক ব্যাপার স্যাপার আসবে, অনেক লয়ের ব্যাপারগুলো আসে, অনেক দেখা যাচ্ছে যে আপনি পরিবেশের যে লগুলো থাকে অনেক কিছু, হ্যাঁ, এনভায়রনমেন্ট বিভিন্ন ল বা পলিসির কথা নিয়ে এগুলো থাকে, হ্যাঁ। সো তাহলে আমি যদি বলি কোরিয়ান মুভি দেখতে হবে, দেয়ার ইজ নট অ্যাভেলেবল এনি স্মোকিং সিন, ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন তাহলে করাপশনের কথা আমরা যদি বলি, রোড অ্যাক্সিডেন্টের কথা বললাম, টেরোরিজমের কথা বললাম, অ্যাডিকশনের কথা বললাম, তাহলে দেখেন এখানে সব থেকে সহজ আমার কাছে মনে হচ্ছে যে এইটা, যে ট্রাফিক জ্যামটা আপনারা সবাই চট করে কন্ট্রিবিউট করতে পারবেন, সবাই ধরতে পারবেন যে হ্যাঁ এই কারণে ট্রাফিক জ্যাম হয়। তাহলে চলেন আমরা ধরেন এইটা একটা প্রবলেম, তাহলে এই প্রবলেম রিলেটেড টপিকে আমরা একটা ভাগ করি, ধরেন আমরা ট্রাফিক জ্যাম নিয়ে একদম হাতে কলমে দেখব যে একটা প্রবলেম রিলেটেড টপিক, এটা 3টা ভাগ আছে। কি কি? একটা হচ্ছে কজ, কি কি কারণে ট্রাফিক জ্যাম হয়, একটা হচ্ছে কজের পর একটা এফেক্টস, তার মানে কি কি আসলে ফলাফল এটার হয়, এফেক্টস, এবং এটার সলিউশনস কি কি হয়। এটার সলিউশনস কি কি হয়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ওকে ফাইন, হ্যাঁ, এটা আমাদের কাছে মোটামুটি গেল, হ্যাঁ। চলেন এখন আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, কজ, ইফেক্ট, সলিউশনস, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে দেখেন এখানে হচ্ছে যে আমরা ট্রাফিক জ্যাম, প্রথমে একটা পয়েন্টস আমরা নিলাম যে এটা হচ্ছে ট্রাফিক জ্যামের উপর আমাদের ট্রাফিক জ্যামের উপরে হচ্ছে। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে এটা ট্রাফিক জ্যামের উপরে হচ্ছে, হ্যাঁ। প্রথম বিষয় হচ্ছে যে ট্রাফিক জ্যাম, হ্যাঁ, আমাদের একটা বড় জায়গা হচ্ছে যে ট্রাফিক জ্যামে আমরা প্রথম বলি হচ্ছে যে ধরেন কথা কজ, আমাদেরকে একটু বলবেন আপনারা কি কি কারণে ঠিক ট্রাফিক জ্যাম হয়, মানে কজেসগুলো কি কি, কি কি কারণে ট্রাফিক জ্যাম হয় বলে আপনার কাছে মনে হয়। পয়েন্টস আপনার টেবিলে, আপনি আগে পয়েন্টস বলবেন, তারপর আমি বলবো, হ্যাঁ। কি কি কারণে ট্রাফিক জ্যাম হয় আমাদেরকে বলেন, কি কি কারণে ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যাম ঠিক কি কি কারণে হয়, হ্যাঁ, ট্রাফিক জ্যাম ঠিক কি কি কারণে হয়, হ্যাঁ, আমাদেরকে একটু বলেন তো যে ট্রাফিক জ্যাম ঠিক কি কি কারণে হয়। আমি একটু দেখতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে কমেন্ট জানতে চাচ্ছি, হ্যাঁ, যে ঠিক কি কি কারণে ট্রাফিক জ্যাম হয়, কি কি কারণে ট্রাফিক জ্যাম হয়, আই লাইক টু জাস্ট সি যে কি কি কারণে, হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। ওকে ফাইন, সো বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে স্যার আই ক্যানট সি ইউ, হ্যাঁ, সো আপনারা দেখতে পাচ্ছেন না কেন, অন্যদের কি একই প্রবলেম হচ্ছে। সো রাস্তার মাঝে মানুষ যাতায়াতের কারণে, আচ্ছা, তার মানে হচ্ছে যে এটাকে আমরা ইংলিশে বলি, হ্যাঁ। তাহলে প্রথমে একটা ধরেন কাজ কি হতে পারে, আমি যদি একটা পয়েন্ট ধরি যে ফর এক্সাম্পল আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে কিছু প্রবলেমস আছে, নাম্বার 1 আপনি বললেন ন্যারো রোডস, যে যে রোডগুলো যে ন্যারো হয়, তো রোডগুলো চিকন হয়ে যাওয়ার কারণে একটা গাড়ি ঢুকে গেলে আর একটা এলোমেলো হয়ে গেলে পাশ দিয়ে যে ক্রস করে যাবে হবে না। সো রোডগুলো কিন্তু আসলে আপনি দেখেন যে অনেক জায়গায় ট্রাফিক জ্যাম হয়, ঢাকা শহরের ভিতরেও হয়, এটা লেন, এটা যদি এটা মূলত 4 লেন না করে এটা 8 লেনের রাস্তা অনেক এরিয়াতে করা দরকার, যেটাকে 4 লেনের। দেখেন তো আপনি নর্মালি মানিক মিয়া এভিনিউ যেটা আছে সেখান থেকে আপনি যদি খামারবাড়ি থেকে শুরু করে ধানমন্ডি মানে আড়ংয়ের এই পর্যন্ত এই মাঝখানে মানে সংসদ ভবনের সামনের যে রাস্তাটা
এটাতে দেখেন তো কখনো জ্যাম হয় কিনা, কারণ রাস্তা যথেষ্ট ওয়াইড, এটার কারণে কিন্তু রোডে জ্যাম হওয়ার কোনো চান্সেস থাকে না। কিন্তু রোড যখন ন্যারো হয় তখন কিন্তু আসলে সেখানে জ্যামটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওভার পপুলেশন ইজ আ বিগ ম্যাটার, বাট আপনি দেখেন ওভার পপুলেশন আপনি চায়নাতেও অনেক কান্ট্রিতে জ্যাম আছে স্বাভাবিকভাবে, কিন্তু তাদের সেগুলোর কিছু ব্যবস্থাও আছে। হ্যাঁ, সো তাহলে ল্যাক অফ পাবলিক ট্রান্সপোর্ট, এটার কারণে জ্যাম হয়, কি বলেন? পাবলিক ট্রান্সপোর্টের তো কি বলেন, এটা কোনো কথা? হ্যাঁ, ইলিগাল পার্কিং, হ্যাঁ ইলিগাল পার্কিং ইজ দ্য ম্যাটার। তাহলে একটা পয়েন্ট আমরা পেলাম হচ্ছে ইলিগাল পার্কিং, ইলিগাল পার্কিং। তাহলে ইলিগাল পার্কিং এটা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ইলিগাল পার্কিং। তারপর আর কি ব্যাপার থাকে? হ্যাঁ, সো ন্যারো রোড, তারপর ইলিগাল পার্কিং এর একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তারপর আমি যদি বলি যে ওভারটেকিং, হ্যাঁ ওভারটেকিং, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি হ্যাঁ ওভারটেকিং টেন্ডেন্সি, এটার কারণেও ট্রাফিক জ্যাম হয়। তাহলে আপনি বলুন ওভারটেকিং শুধু না, ওভারটেকিং টেন্ডেন্সি। টেন্ডেন্সি মানে কি? মানে একটা প্রবণতা আর কি। যাকরে বাংলাটা আসছে, আমি ভাবছিলাম টেন্ডেন্সি আপনাদেরকে কীভাবে বোঝাবো। হ্যাঁ, একটা প্রবণতা মানে আমার মনটা চাই সবসময় আমি ওভারটেক করি, সো এইটার কারণে ট্রাফিক জ্যাম হয়। অনেক সময় শুধু তাই না, রোড অ্যাক্সিডেন্টের কারণেও কিন্তু ট্রাফিক জ্যাম হয়। একটা রোড অ্যাক্সিডেন্ট হলো তখন এই মাঝখানের এই ভেহিকলটাকে কেউ কিন্তু সরাতে পারে না, তখন কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তো তারপর দেখা যাচ্ছে যে ন্যারো রোডস, এইটার একটা ব্যাপার থাকে। তারপর দেখা যাচ্ছে যে আপনি বললেন আনস্কিলড ড্রাইভার্সরা কিন্তু আসলে মানে স্কিলড হচ্ছে না, ঠিক আছে? তারা মানে দেখা যাচ্ছে আগে হেল্পার ছিল, এখন ড্রাইভার হয়ে গেছে, এটা একটা মুশকিল। হ্যাঁ, আনপ্ল্যান্ড সিটি, হ্যাঁ এটা একটা জিনিস বিষয় হতে পারে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে ট্রাফিক রুল, আচ্ছা ট্রাফিক রুল ডিজবেইং ট্রাফিক রুলস, তার মানে ট্রাফিক রুলসগুলোকে অমান্য করা। হ্যাঁ, সো তাহলে এইটা একটা বিষয় থাকলো। হ্যাঁ, সো তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো জিনিস বুঝে ফেললাম, তাই না? আচ্ছা ফাইন। সো আমরা যদি বলি আনস্কিল ড্রাইভার্স, এরকম আরও অনেকগুলো পয়েন্টস আপনারা বলতে পারবেন চাইলে। হ্যাঁ, যে পয়েন্টসের কোনো শেষ নাই। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি যে মোটামুটি কিন্তু আমরা বেশ কিছু পয়েন্টস আপনাদেরকে, আমি আর না লিখি, 5টা যেহেতু হয়ে গেছে আর না লিখি। তাহলে এই যে ট্রাফিক জ্যাম আমরা লিখলাম, হ্যাঁ ট্রাফিক জ্যাম যে আমরা লিখলাম, লেখার পরে আমাদের সেকেন্ড বিষয়টা কি হবে? সেকেন্ড বিষয়টা আমাদের থাকবে হচ্ছে, আমরা যদি ধরি সেকেন্ড বিষয়টা থাকবে হচ্ছে যে আমাদের ইম্প্যাক্ট। কি থাকবে? ইম্প্যাক্ট, ও সরি এফেক্ট লিখি। হ্যাঁ, সেকেন্ড বিষয়টা আমাদের কি থাকবে? এফেক্টস। তার মানে এই যে আপনারা আমাকে বলেন তো যে এই যে ট্রাফিক জ্যাম হলো, ট্রাফিক জ্যামের ফলে ক্ষতি কি কি হয়, মানে ট্রাফিক জ্যামের কারণে আপনার ক্ষতি কি কি, এটা তো আপনাকে বলতে হবে, তাই না? সো ট্রাফিক জ্যামের কারণে কি কি ক্ষতি হয় আমাকে একটু বলেন তো, যে কি কি আমাদের ক্ষতি কি কি হয় দিন শেষে। ট্রাফিক জ্যাম হলো, ট্রাফিক জ্যামের কারণে আসলে ক্ষতিটা কি কি হচ্ছে? সো হ্যাঁ ঠিক আছে, এই যে ইলিগাল পার্কিং, এবং আর একটা জিনিস যেটা আসলে আমি লিখতে না চেয়ে কোনো লাভ নাই, এটা লিখতেই হবে, বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে যেটা ওই যে রাস্তার উপরে যেগুলো রোড সাইড শপস, মানে এগুলোকে আমরা বলি হচ্ছে ইলিগাল সেটআপস। কি বলি? এই ওয়ার্ডটার জন্যই লিখলাম মূলত ইলিগাল সেটআপস, তার মানে অবৈধ স্থাপনা। কি বললাম? অবৈধ স্থাপনা, এগুলো কিন্তু থাকে। এই প্রত্যেকটা পয়েন্টকে আপনি যখন ডিটেইল করবেন তখন কিন্তু অনেকগুলো জিনিস, যে কজেসকেই আপনি অনেক কিছু ব্যাখ্যা করতে পারছেন। দেখেন আমরা কিন্তু অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছি। আমরা ধরে নিচ্ছি ফর এক্সাম্পল আপনি আইএলটিএস টেস্ট দিবেন, রাইটিং করবেন, নন আর্গুমেন্টেটিভ রাইটিং করবেন, আর্গুমেন্টেটিভ রাইটিং করবেন, এটা যদি বা আর্গুমেন্টেটিভ কোনো কিছু নাই, কিন্তু আপনি যখন কোনো কিছুকে ইলাবোরেট করবেন তখন আপনি আসলে কীভাবে করবেন, তখন কিন্তু এটা অনেক প্রয়োজন হবে। ঠিক আছে, সো আমাদের বড় একটা বিষয় কি কি হয়? টাইম লস হয়। আপনি কি বলছেন? আপনি বলেন টাইম লস, তার মানে আমরা অনেকে সময় হারাই, কারণ ট্রাফিক জ্যামের কারণে আমরা যে সময় যেখানে পৌঁছাতে যাই সেখানে পৌঁছায় না। তারপর মেট্রো রেল হওয়ার কারণে ঢাকা সিটির মধ্যে অনেক কিছু চেঞ্জ এসেছে, চিটাগাংয়ে তো হয় নাই, তাই না? সো ডিড নট রিচ দ্য ওয়ার্ক প্লেস প্রপার টাইম। আচ্ছা ফাইন,
ফিউয়েল ওয়েস্টেজ, আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে একটা বিষয় হচ্ছে উনি বলছেন ফিউয়েল ওয়েস্টেজও হয়। ফিউয়েল ওয়েস্টেজ, হ্যাঁ। তারপর আমি যদি বলি যে ওকে ফাইন, এরকম আরও অনেকগুলো বিষয় আমাদের কিন্তু আছে, টাইম লসের কথা বলেন, ফিউয়েল ওয়েস্টেজের কথা বলেন, হ্যাঁ, এগুলো বিষয় কিন্তু আছে, হ্যাঁ। তারপর আরও কি কি আমাদের ইস্যু আছে, যে ঠিক কি কি আমাদের আরও লস থাকে, যেমন আপনি যদি বলেন যে আমরা কি বলি লুজিং ফ্যামিলি টাইম, আমাদের যে প্রত্যেকের যে ফ্যামিলি টাইম থাকে, এই ট্রাফিক জ্যামের কারণে কিন্তু আমরা ফ্যামিলি টাইমটাকে লুজ করি। তাহলে লুজিং ফ্যামিলি টাইম এটার কথা আমরা বলি। আর কি কি আমরা লুজ করি, ফ্যামিলি টাইম ছাড়া আমরা আর কি কি লুজ করি? ফর এক্সাম্পল, আমাদের বড় একটা সমস্যা হয় যেটাকে আমরা খেয়ালই করি না, উই লুজ আওয়ার প্রোডাক্টিভিটি, আমরা কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলি, আমরা আমাদের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলি, হ্যাঁ। তারপর আমরা যদি বলি যে সেক্ষেত্রে আমাদের আরও কি কি লস হয়, আমাদের কিন্তু লসের কোনো শেষ নাই, অনেক ধরনের লস আমাদের হয়। তারপর ব্যাপারটা হচ্ছে যে এনার্জি লস, মানে যে প্রোডাক্টিভিটি লস আমরা এটাকে বলবো, ফিউয়েল ওয়েস্টেজ, এইটা সব কিছু আছে। দিন শেষে হচ্ছে যে আমাদের আসলে অসুস্থতা, হ্যাঁ, লুজিং শুধু এইটা না, তার মানে এইটার কারণে আমাদের অনেক ধরনের শরীরে ঘাটতি তৈরি হয়, তার মানে আমাদের ইলনেস বা সিকনেস তৈরি হয়, এই অসুস্থতাগুলো এইরকম জিনিসগুলোতে হয়, হ্যাঁ, ঠিক আছে। তারপরে শরীর ভেঙে যায়, নানান ধরনের আমরা জিনিসটা করি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এই যে এফেক্টস আর কি কি, আমরা কিন্তু কন্ট্রিবিউট করার অনেকে চেষ্টা করলাম না, হ্যাঁ, অনেকে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে সেটা, যেমন একজন বলেন মেন্টাল স্ট্রেস অ্যান্ড ইরিটেশন, আমাদের যে এই যে খিটমিটি যে একটা ব্যাপার থাকে, এই কেন রে এত জ্যাম, হ্যাঁ। আবার পাশাপাশি ব্যাপারটা হচ্ছে মেন্টাল একটা স্ট্রেস থাকে, যে আমাদের টায়ার্ডই থাকে, ফ্যামিলিতে আসার পরে আমরা দিন শেষে ব্যাগ ট্যাগ রেখে আচ্ছা ঠিক আছে, আমাদের যে একটা কথাবার্তা বলবো, একটা ফ্যামিলি ডিসকাশন হবে, এরকম কোনো সুযোগগুলো কিন্তু হয় না, রাইট? তো তাহলে আমি যদি বলি তারপর পাশাপাশি লস থাকে হচ্ছে যে রিস্ক অফ অ্যাক্সিডেন্টস, এটা রিস্ক তো আসলে না, ইফেক্ট হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েও যায়, হ্যাঁ। সো ট্রাফিক জ্যামের কারণে মাথা গরম থাকে, উত্তপ্ত থাকে, রাস্তায় গরমের মধ্যে হিটে স্ট্রোক করে, এরকম অনেক ধরনের বিষয় থাকে, হ্যাঁ। তারপর একটা বিষয়, হ্যাঁ, অবস্ট্রাকশন অফ এমার্জেন্সি সার্ভিসেস, হ্যাঁ, অবশ্যই এমার্জেন্সি যে সার্ভিসগুলো থাকে সেগুলোতে, ধরেন অ্যাম্বুলেন্স একটা যাচ্ছে, ট্রাফিক জ্যামের কারণে সে কোনোভাবে মুভ করতে পারছে না, অ্যান্ড অ্যাম্বুলেন্স তো আপনি তো হঠাৎ করে কোনো একটা সিচুয়েশন হলে আপনাকে অ্যাম্বুলেন্সই নিতে হবে, এটা তো আপনার মেট্রো রেলে যেতে পারবেন না, কারণ মেট্রো রেলে মুভ করতে পারলে তো হতোই, তাই না? তো তাহলে এই যে আমরা কিছু এফেক্টসের কথা বললাম, এখন আমরা সলিউশনসের কথা কি বলবো? সলিউশনস বলেন তো কি কি সলিউশনস, আমাকে একটু বলবেন যে সলিউশনস কি, সলিউশনস গুলো কি মূলত এই যে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামের সলিউশনস গুলো কি কি আপনার কাছে কি মনে হয়, কোন জিনিসগুলোকে আপনি আসলে সলিউশনস বলেন, আপনি একটু এক এক করে যদি বলেন। সো ব্যাপারটা হলো যে দেখেন, আপনার সলিউশনস নিয়ে আরো 5টা 10টা 20টা পয়েন্ট বলতে পারেন, আমি বলি আপনার কাজ শেষ হয়ে গেছে। বলেন কজ পেলেই সলিউশন পাবো, বলেন কজ পেলেই সলিউশন পাবো, কি বললাম? কজ পেলেই সলিউশন পাবো, কজের উল্টাই সলিউশন। আপনি কজ পেয়েছেন না, এখানে খালি কজ আর ইম্প্যাক্ট বা ইফেক্ট আপনাকে বের করতে হবে, সলিউশন অটোমেটিক পাবেন। কজের উল্টাই সলিউশন, ন্যারো রোডস, সলিউশন কি? ওয়াইড রোডস। তার মানে রোড যদি ওয়াইড করেন তাহলে তো সলিউশন হয়ে গেল। এখানে কি ইলিগাল পার্কিং, তার মানে কি আপনার জিনিসটা কি হবে? লিগাল পার্কিং। সলিউশনটা কি? লিগাল পার্কিং। আপনি সলিউশন প্রবলেম কি দেখেছেন? ওভারটেকিং টেন্ডেন্সি, আপনি বলেন স্টপিং ওভারটেকিং টেন্ডেন্সি, রাইট? ওভারটেকিং টেন্ডেন্সিটাকে স্টপ করা। আপনি প্রবলেম সলভ কি করেছেন? রোড অ্যাক্সিডেন্ট, আপনি কি বলেন? স্টপিং রোড অ্যাক্সিডেন্ট। আপনি দেখছেন হচ্ছে যে আনস্কিল ড্রাইভার্স, আপনি কি দেবেন? স্কিলফুল ড্রাইভার্স, রাইট? স্কিলফুল ড্রাইভার্স। তাহলে আপনার প্রবলেমস আপনি কি বলেছেন? ইলিগাল সেটআপস, আপনি বলেন নো ইলিগাল
setups. No illegal setups. সো এই তো বিষয়, যাহাই প্রবলেম তার উল্টা করলেই তো সলিউশন হয়ে গেল, তাই না? কিন্তু আপনি বলেন যে স্যার আমার তো ঝামেলা আর একটা, এটা তো আমি বুঝলাম, হ্যাঁ। সো ওয়াইডার রোড অ্যান্ড ফ্লাইওভার্স, ওকে ফাইন, হ্যাঁ, বা এক্সপ্রেসওয়ে, এগুলোকে আমরা অনেক কিছুই আমরা এইভাবে করতে পারি। কিন্তু এখানে অনেকের জন্য একটা সমস্যা, অনেকের জন্য ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, সো আমরা কজেসের কথা বললাম, ট্রাফিক জ্যামের কথা বললাম, সলিউশনসের কথা বললাম, কিন্তু বিষয় হচ্ছে যে স্যার যে কোনো টপিক, আপনি যে এতগুলো টপিক বলেছেন প্রত্যেকটা তো আমি এরকম করে বলতে পারবো না, তাহলে আমার বাঁচার উপায় কি? আমাকে এমন একটা ওয়ে দেখিয়ে দেন যে ওয়ের মাধ্যমে আমি যে কোনো প্রবলেম রিলেটেড টপিক দেখলেই আমি আসলে 2, 4, 10, 20 লাইন 50 লাইন লিখতে পারবো। এরকম হলে ভালো হয়, চলেন আমরা দেখে নিই। হ্যাঁ, কিভাবে আমরা করব? এটা তো আমাদের পেয়ে গেছি আমরা, হ্যাঁ। আপনারা চাইলে আচ্ছা না, এটা এইরকম থাকুক, তার পাশাপাশি আমরা বলি, হ্যাঁ। দেখেন পৃথিবীর যত প্রবলেম আছে, কি বললাম, পৃথিবীর যত প্রবলেম আছে সমস্ত প্রবলেমকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পৃথিবীর যত প্রবলেম আছে, কি বললাম, পৃথিবীর যত প্রবলেম আছে, হ্যাঁ, পৃথিবীর যত প্রবলেম আছে সব প্রবলেমের দেখবেন একটা কারণ, সেটা হচ্ছে কি, মাইরের উপর কোনো ঔষধ নাই, অভাব হচ্ছে মাইরের অভাব। তার মানে কি, যে কোনো কিছুতে আপনি মনে রাখবেন একটা প্রবলেম তখনই তৈরি হয় যখন ল্যাক অফ স্ট্রিক্ট ল থাকে, স্ট্রিক্ট ল এর অভাব। কি বললাম, ল্যাক অফ স্ট্রিক্ট ল, ল্যাক অফ স্ট্রিক্ট ল। তার মানে ল যদি খুব কঠিন হইতো, ফ্লেক্সিবল না হতো, তাহলে তো কেউ পার পেতো না। ক্যান্টনমেন্টের ভিতরে যখন একটা গাড়ি চলে তখন তো ঠিকই সে 40 থেকে 50, যখন সে লেফটে থাকে তখন 40, মাঝখানে গেলে 50, এর বাইরে তো সে যায় না। ঠিক ক্যান্টনমেন্ট থেকে বের হলে এলোমেলো চালায় কেন? সিগন্যাল পড়লো, কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো কিছু নাই, কোনো মিলিটারি পুলিশ নাই, সে তার মতো আটকে গেল কেন? ক্যান্টনমেন্টের মধ্যে এত ভদ্র থাকলো, বাইরে হলো না, বাইরে এত ভদ্র থাকলো না, একেবারে জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে সে একটা টান দেয়, মাথা নষ্ট করে ফেলে। কেন এরকম হয়? এর বড় একটা কারণ হচ্ছে যে ওখানে তারা জরিমানার শিকার হয়, অটোমেটেড ভাবে তাদের কাছে মেসেজ চলে আসে যে হ্যাঁ তাদের জরিমানা হয়ে গেছে, কারণ স্পিডোমিটার দিয়ে তারা চেক করে। তাহলে বড় একটা বিষয় হলো যে মায়ের, মানে আপনি যদি বলেন যে ল্যাক অফ স্ট্রিক্ট ল এর অভাবে, আপনি দেখেন এক এক করে যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেমে আপনি দেখবেন স্ট্রিক্ট ল। করাপশন, স্ট্রিক্ট ল নাই এই জন্য। রোড অ্যাক্সিডেন্ট কেন এরকম হচ্ছে, বাইরের দেশে তো হচ্ছে না এত। সো টেরোরিজম, এডিকশন, সব কিছু দেখেন এই এডিকশন কেন বাড়ছে, কারণ আপনি দেখেন তো মানে ভুটানে তো তারা পুরো দোস্ত বন্ধই করে ফেলেছে। তাহলে আমাদের দেশে কেন হচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? কারণ আমাদের দেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, এখানে বড় বড় যারা পুঁজিবাদ সমাজ বা এইরকম আমাদের সিনট্যাক্স বা এইরকম অনেক কিছু থাকে যেগুলো দিয়ে 300-400% ভ্যাট ট্যাক্স দিয়ে এগুলোকে লিগালাইজ করা হয়। তো বিষয় হলো যে দিন শেষে আমাদের দেশে যেহেতু লোক 20 কোটির মতো, সো পিপল আর প্রোডাক্টস, রাইট? সো বিজনেস অনেকে এইভাবে করছে, হ্যাঁ, এইভাবে তারা তাদের কাছে নিয়ে আসছে যে না দিস ইজ ফ্যান্টাস্টিক থিং, হ্যাঁ। তো তাহলে আমি যদি বলি দেখেন প্রথম একটা বিষয় হচ্ছে যে ল্যাক অফ স্ট্রিক্ট ল, তারপর দ্বিতীয় আরেকটা প্রবলেম কি, এটাও সবখানে কমন, এই প্রবলেম সবারই থাকবে। দ্বিতীয় আরেকটা জিনিসের ল্যাক আছে, কি, ল্যাক অফ টেকনোলজিয়া, তাই না? ল্যাক অফ টেকনোলজি, তার মানে আপনি যে কোনো কিছু প্রযুক্তি, আপনি দেখেন আপনি ট্রাফিক জ্যামে ওই যে স্পিডোমিটার যে ইউজ করছে, এগুলো এই যে প্রযুক্তির মাধ্যমে অটোমেটেডভাবে আপনার কাছে মামলা চলে যাচ্ছে, মানুষজন সাবধান হয়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে
অনেক কিছু নতুন প্রযুক্তি চলে আসছে। একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা প্রযুক্তি অনেক দূরে থেকে ক্রেন দিয়ে কীভাবে সে এটাকে উঠিয়ে ফেলবে এবং রাস্তাটা ক্লিন করে ফেলবে, এবং এটার জন্য আলাদা বাইরের দেশে এরকম সিস্টেম আছে যেটার মাধ্যমে সাইড থেকে তারা ব্রিজের উপর দিয়ে বা রোডের উপর দিয়ে কিছু জিনিস যায়, যেটার মাধ্যমে যত জ্যামি থাকুক ওইটার উপর দিয়ে তারা এইরকম কিছু গাড়ি আছে যে সেগুলো দিয়ে তারা যায় এবং ওখান থেকে তারা ভেহিকলটাকে নিয়ে তারপর তারা তাদের উপরে এরকম করে নেয়, নিয়ে তারা চলে যায়। সাইড দিয়ে আলাদা একটা লেন আছে। হ্যাঁ, তো এইরকম বেশ কিছু জিনিস কিন্তু হয়। তো পাশাপাশি আপনি দেখেন টেকনোলজি ইউজ করলে করাপশন, সব জায়গাতে যদি সিসিটিভি ফুটেজ অ্যান্ড ভয়েস সহ রেকর্ড সব কিছু এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কেন আপনার এই করাপশনগুলো স্টপ হবে না? আপনার ফুড অ্যাডাল্টারেশন, নিয়মিত যদি সব কিছুর চেকিং বা টেকনোলজি, এটা বিএসটিআই যেভাবে করে এটার অ্যাপ্রুভাল সব জায়গাটাতে যদি খুব স্ট্রংভাবে টেকনোলজি ইউজ হয়, তাহলে কীভাবে কী হবে? তার মানে টেকনোলজির ইউজগুলো কিন্তু ঠিকভাবে হচ্ছে না। আপনি এরপর এনভায়রনমেন্ট পলিউশনের কথা বলেন, সবই তো ঘুরে ফিরে একই। টেকনোলজির ইউজটা প্রত্যেকটা জায়গায় আছে যেটাকে আমরা ইউজ করি না, তাহলে ওইটাকে ওইভাবে জেনারেলাইজ একটা কথা বললাম। আরেকটা জিনিসের ল্যাক আছে, এই সব কিছুর জন্য দায়ী কে? পাবলিক। সো পাবলিক অ্যাওয়ারনেসের একটা অভাব আছে। কি বললাম? পাবলিক অ্যাওয়ারনেস। এই পাবলিক অ্যাওয়ারনেসের একটা বিশাল একটা গ্যাপ আছে। কি বললাম? পাবলিক অ্যাওয়ারনেসের একটা বিশাল একটা গ্যাপ আছে। হ্যাঁ, এই পাবলিক অ্যাওয়ারনেসের গ্যাপটা কিন্তু একটা বড় গ্যাপ, বুঝতে পারছি? সো পাবলিক অ্যাওয়ারনেসের গ্যাপটা একটা বড় গ্যাপ। হ্যাঁ, সো আমি যদি বলি সেক্ষেত্রে ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, হ্যাঁ, পাবলিক অ্যাওয়ারনেসের গ্যাপ, এটা সব কিছুতে আপনি যতগুলো জিনিসে দেখেন জনগণই কিন্তু দিন শেষে বোকা। শুধু ট্রাফিক জ্যাম না, লোকজন কি করে রাস্তা পার হয় মাঝখান দিয়ে, এইরকম করে পার হয়। মানে এটা এক সময় একরকম শুধুমাত্র ঢাকা শহরেই সম্ভব, যে এরকম করলাম থেমে গেল সব। ঠিক আছে, তো এটা কিন্তু আবার হাইওয়েতে হলে কিন্তু উড়ে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। সাকিব আল হাসান বলেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? ভালো, বাট অসুস্থতা আছে। হ্যাঁ, 2 দিন পর আমার পরীক্ষা, বেশ কিছুদিন ধরে ক্লাস করতে পারছি না। কোনো সমস্যা নেই সাকিব, ভালোভাবে রিভাইজ করে ফেলেন। হ্যাঁ, সো ইউজ টেকনোলজি বেসড ট্রাফিক কন্ট্রোল, সিসিটিভি, এআই মনিটরিং। আচ্ছা ফাইন। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন তাহলে এই 3টা প্রবলেম কি সবার সাথেই কমন না? আপনি জেনারেল যে কোনো কিছুতে আপনি পার্সপেক্টিভ থেকে আপনি লিখতে পারবেন না, আপনার জন্য ইজি হলো না যে না যে কোনো না যে কোনোভাবে তো আপনি লিখতে পারবেনই, বুঝতে পারছি? তাহলে এইটা একটা বিষয় গেল। তাহলে আপনি যখনই এইটা পেলেন, আপনার জন্য কাজ তো ইজি হয়ে গেল যে স্যার কজেস মানেই তো সলিউশন, তাহলে সলিউশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার জন্য তো ইজি হয়ে গেল। একই শান্ত হও, এখানেই থাকো। আপনি ফর এক্সাম্পল এটার জন্যই তো, এটা মানেই তো সলিউশন। তাহলে সেক্ষেত্রে সলিউশনগুলো কি কি? আপনি এখানে পেয়েছেন ল্যাক অফ স্ট্রিক্ট ল, সলিউশন কি? স্ট্রিক্ট ল অ্যাপ্লাই করেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে ল্যাক অফ টেকনোলজি, তাহলে আপনি ইউজ টেকনোলজি। টেকনোলজি নাই, তাহলে টেকনোলজি ইউজ করেন, সমস্যা কি? পাবলিক অ্যাওয়ারনেসের অভাব, তাহলে এনশিওর পাবলিক অ্যাওয়ারনেস, এনশিওর পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস এনশিওর করেন। যেটাই প্রবলেম সেটাই ক্লিয়ার, কি বুঝতে পারছি? যেটাই প্রবলেম বা কজ, এই কজের উল্টাই হচ্ছে সলিউশন। পয়েন্ট পাইতে আপনার ঝামেলা লাগে, পয়েন্ট পান না, আপনি এগুলো লিখতে পারেন না। আপনি বললেন স্যার সবই তো বুঝলাম, কিন্তু যে কোনো প্রবলেম রিলেটেড টপিকে আমি ইফেক্টটাকে কীভাবে লিখব? ইজি, 3টা পার্সপেক্টিভ থেকে। কয়টা পার্সপেক্টিভ থেকে? 3টা। যে কোনো ইফেক্ট যদি হয় 3 ধরনের, আপনি লস নিয়ে কথা বলবেন। কয় ধরনের লস নিয়ে কথা বলবেন? 3 ধরনের। আমার সাথে বলেন, 3 ধরনের লস। একটা লস হচ্ছে ফ্যামিলি লস। ফ্যামিলিতে কি কি লস হয়? একটা হচ্ছে সোশ্যাল লস, হ্যাঁ, একটা হচ্ছে সোশ্যাল লস, আর একটা হচ্ছে কি ন্যাশনাল লস। এই 3টা লসের পার্সপেক্টিভ থেকে আপনি দেখাবেন যে কোনো কিছু। তাহলে আপনি প্রথমে ফ্যামিলি লসের কথা কি বলেন? ফ্যামিলি লসের কথা প্রথম হচ্ছে যে কি সবাই কি হারায়? টাইম হারায়, প্রোডাক্টিভিটি হারায়। কি বললাম? টাইম হারায় তারা, প্রোডাক্টিভিটি হারায় তারা, তাই না? টাইম, প্রোডাক্টিভিটি, তারপর এগুলো তো তারা হারায়, আস্তে আস্তে সমাজ থেকে তারা দ্রুত তারা দূরে সরে যায়। সোশ্যাল লসটা কি হয়?
দেখেন তো মানুষ আর কারো বাসায় যায় কিনা। আগে একটা সময় ছিল, আপনারা ছোটবেলার কথা মনে করেন, সন্ধ্যার পরে আমাদের কাছে মনে আছে 90s আমরা যেগুলোকে পেয়েছি, যারা 90s সময়টাতে কাটিয়েছে, যে আমার কাছে এখনো মনে আছে যে আলিফ লায়লা তখন একটা জনপ্রিয় ব্যাপার ছিল, এবং এটার মাধ্যমে আমরা প্রতিবেশীদের সাথে দেখা হওয়ার একটা সুযোগ থাকতো। আমাদের বাসায় মাশাআল্লাহ টেলিভিশন ছিল তখন, সো এটার জন্য প্রতিবেশীরা তখন চলে আসতো। তো প্রতিবেশীরা চলে আসলে এই সন্ধ্যার পরে একটা আড্ডা, মানে সন্ধ্যার পরে কারো যে আসলে অন্য কোনো মানে কোনো ইনভলভমেন্ট থাকবে তা কিন্তু থাকতো না। তার মানে একটা যে এই যে গেট টুগেদার, এই যে তাদের যে ট্রাফিক জ্যাম অ্যান্ড আদার্স ছিল না, তারা কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারতো। কিন্তু এখন ট্রাফিক জ্যাম আদার্স 9টা 10টা মানে হচ্ছে সন্ধ্যা, রাত 12টা মানে ঠিক আছে একটা খাওয়া দাওয়ার টাইম হয়েছে, আর রাত 1টা পর্যন্ত তো মানে সবাই জাগা আছেই, বুঝতে পারছি? তো তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় সমস্যা। তার মানে সোশ্যাল একটা বড় জায়গা হচ্ছে যে তারা বন্ডিংকে লস করছে, সোশ্যাল যে বন্ডিং এটা কিন্তু তারা লস করছে। পাশাপাশি সোশ্যাল একটা বড় লস হচ্ছে চারপাশে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, সবার কারো কোনো সময় নেই, যার ফলে কি মানুষের জন্য এই জিনিস কিন্তু হচ্ছে না। এটা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে, কিন্তু আপনি অন্যান্য প্রবলেমগুলো দেখেন, আপনি কারাপশন, আনএমপ্লয়মেন্ট জিনিসের সোশ্যাল লস না, চারপাশে সব ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, মা বাবারা তারা জীবনে কষ্ট করেছে, এখন সন্তানরা তারা ভালো জায়গায় সেটেল হচ্ছে না, মা বাবার আর এক লেভেলের কষ্ট। আর ন্যাশনাল লস দিন শেষে কি আপনি বুঝেন যে কি পরিমাণ জিডিপির অপশন এখানে আমরা লুজ করি, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তার মানে আপনি একটা দেশে যে কান্ট্রির যে গ্রোথ, এই গ্রোথ আমরা কত পরিমাণ হারাই। বাইরের দেশগুলোতে এমন অনেকে আছে তারা একটা ফুল টাইম জবের পাশাপাশি একটা 4 ঘন্টার পার্ট টাইম জব করে, বাংলাদেশে সম্ভব? কিছুদিন আগেও সম্ভব ছিল না, এখন মিরপুর থেকে মতিঝিল যাওয়া মাত্র 20 মিনিটের ব্যাপার হয়েছে। কিন্তু একটা সময় এটা কত ছিল? একটা সময় এটা তো আই ক্যান রিমেম্বার, আমি মিরপুর থেকে ওল্ড ঢাকাতে অফিস করতাম, পুরান ঢাকাতে অফিস করতাম, যাত্রাবাড়িতে অফিস করতাম, তখন আমার আসলে যাতায়াত করতে দিনে 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগতো। সেটা হিউজ টাইম না? হ্যাঁ, আমি ওই সময় ভিডিও লার্নিং, পড়াশোনা অনেক কিছু করতাম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বেশিরভাগই তো এই টাইমটা এলোমেলো করেই কাটতো। তাহলে সেক্ষেত্রে এই যে 5 আওয়ার্সের একটা ভ্যালু আছে না, এই 5 আওয়ার্স দিয়ে মানুষ যে কোনো জায়গায় একটা জব করে ফেলতে পারে, পার্ট টাইম অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু সেই অপরচুনিটির পাশাপাশি ক্লান্তি তো আছেই শরীরে, মানে কত ধরনের লস, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে এই 3টা পার্সপেক্টিভ থেকে দেখাবেন কি, ফ্যামিলি লস, সোশ্যাল লস, ন্যাশনাল লস, আপনি যা কিছু দেখবেন সব কিছু এইভাবে। স্যার, ইন্টার লেভেলে প্যারাগ্রাফ লেখার জন্য কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমাকে একটু বলে দেন, ওগুলো করেই পরীক্ষা দিতে যাব না? আমি তো এসএসসি এইচএসসি নিয়ে এটা বলবো না। অনেকের এক্সাম অ্যান্ড আদার্স নিয়ে বেশ কিছু অনলাইন প্রতিষ্ঠান আছে যারা একাডেমিক নিয়ে কাজ করে, তাদের বেশ কিছু গাইডলাইন ফলো করলে আপনার জন্য বেশি লাভ হবে আমার কথার চেয়ে। আর আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমি নিজে বুঝে লেখা মানুষ, সো আপনি যে কোনো কিছু নিয়ে ডিফারেন্ট কিছু নিয়ে আপনাকে লিখতে হবে। যা বইয়ে লেখা আছে, যা মুখস্থ করা যায়, তার থেকে আপনাকে ডিফারেন্টভাবে ভাবতে হবে। যে কোনো কিছু আমার কাছে মনে হয় আপনার এক্সাম যদি 2 দিন পরে হয়, টপিক সেন্টেন্স লেখার ক্লাসটাকে যদি আপনি দেখতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক কিছু ভালো হবে। সেটা ক্লাসটা এখন আসে নেই, সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবারে এটা একটা আসার সম্ভাবনা রয়েছে, রাইট? শুক্রবার বা শনিবারে, হ্যাঁ, তখন আপনি সেক্ষেত্রে টপিক সেন্টেন্স বিষয়ে জানতে পারবেন, আইডিয়া জেনারেটটা কীভাবে করে লিখতে হয়। আমরা তো এখন আইডিয়া জেনারেশনের একটা ফাংশনে আছি, যেটাকে এখনও পর্যন্ত লেখাতে কিন্তু আমরা কনভার্ট করতে পারি নাই। সো লেখাতে যখন কনভার্ট করবো তখন বেশ কিছু জিনিস উপকার আসবে। সো হাউএভার, তাহলে আমরা কি এই জায়গাটাকে কি বুঝতে পেরেছি যে ল্যাক অফ স্ট্রিক্ট ল, ল্যাক অফ টেকনোলজি, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, এটা সবখানে ইউজ করতে পারবো। ফ্যামিলি লস, সোশ্যাল লস, ন্যাশনাল লস, এটাকেও আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তারপর আমরা স্ট্রিক্ট ল বা টেকনোলজি, মানে এটা উল্টা, যখনই এইটার প্রবলেমের উল্টা হচ্ছে বা কজেসের উল্টা হচ্ছে সলিউশন, রাইট? তাহলে সেক্ষেত্রে এই যে কোনো কিছুর ক্ষেত্রে কি আমরা তাহলে এভাবে ইউজ করতে পারছি? আমাদের কোনো প্রবলেম আছে? তাহলে লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমি জাস্ট জানতে চাচ্ছি। পুরো জিনিসটা যে কোনো জায়গায় আপনি এই কয়েকটা পয়েন্ট দেখেন, আপনি দেখেন ঘুরে ফিরে আপনি সবগুলো ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন কিনা। আপনি দেখেন ফুড অ্যাডাল্টারেশন, টেকনোলজি, এটা ওটার কথা যা কিছু বলেছি, এটা ফুড অ্যাডাল্টারেশনের কারণে ফ্যামিলি লস কী কী হচ্ছে, বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে, নানান কিছু। ফিউচার জেনারেশন ফুড অ্যাডাল্টারেশনের কারণে তাদের বডি ডেভেলপমেন্ট কম হচ্ছে। সোশ্যাল লস কী হচ্ছে, একটা জেনারেশন পুরো দস্তুর এরকম হচ্ছে, তারা শক্তিহীন, মানে কম, মানে আগেরকার একটা সময় যে শারীরিক শক্তি সম্পন্ন ছিল, এখনকার জেনারেশন কিন্তু সেটা হচ্ছে না, কারণ খুব উল্টাপাল্টা ফুড খাচ্ছে তারা। প্রত্যেকটা খাবারে অলমোস্ট যা কিছু আমরা খুব আমাদেরকে অ্যাট্রাক্ট করে, সব টেক্সটিং সল সহ, রাইট? তাহলে এটা কিন্তু একটা প্রবলেম করছে।
তারপর আপনি আনএমপ্লয়মেন্ট প্রবলেম বলেন, আচ্ছা আনএমপ্লয়মেন্ট কেন হবে, কেন বাংলাদেশে এই জবের ক্ষেত্রে নেপোটিজম বা মামা খালু এটা কি আছে না, আছে তো, তাই না? তো এগুলো প্রবলেম হচ্ছে। তাহলে যা কিছু আপনি দেখবেন লেডিস এন্ড জেন্টলম্যান, সব কিছু কিন্তু ঘুরে ফিরে এই একটা স্টাইলেই কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তাহলে আপনি ঘুরে ফিরে কি এই প্রবলেমগুলো সবগুলো প্রবলেমের এইরকম পাবেন না? তাহলে আমরা ট্রাফিক জ্যাম এটা একটা টপিকের উপর করলাম, বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এইরকমভাবে হতে পারে না। আমি এটাকে একটা সিঙ্গেল স্ক্রিনে দিলাম যাতে করে আপনি একটা শট নিতে পারেন, এবং সেই শটটাকে নিয়ে আপনি এটাকে একটা জাস্ট দেখলাম। আমরা তো পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করেই লিখেছি, কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়লে যা কিছু আপনি আইডিয়াস এক্সট্রা আপনি করতে পারছেন সেটা তো করতে পারছেন, গুড। কিন্তু যদি আপনি এই স্টাইলে যান যে আচ্ছা ফ্যামিলি লস কি, সোশ্যাল লস কি, ন্যাশনাল লস কি, তাহলে আপনি ইম্প্যাক্ট পেয়ে যাবেন। ইম্প্যাক্ট মানে ক্ষতি এখানে। আর এপাশে তো আমি কজ পাওয়াটা, যে কোনো কিছু কারণ খোঁজাটা খুব ইজি, কারণ পেলেন সলিউশন পাবেন। ক্লিয়ার? অলরাইট, দ্যাটস দ্য থিং। তো যাই হোক, আমাদের কাছে মোটামুটি এইটা পর্যন্ত আমাদের ওকে হয়েছে কিনা, আমাদের কাছে ক্লিয়ার কিনা। যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা মোটামুটি আরও যদি অন্য কোনো রিলেটেড কোনো টপিকস অ্যান্ড আদার্সে আমরা যেতে চাই, তাহলে দ্যাট মাইট বি লাইক টাফ। আমি যদি বলি যে আমরা আজকে ধরে আবার আজকে শেষ করে ফেলবো, সেটা আমাদের জন্য কঠিন হবে। সো আমরা আজকে কি ক্লিয়ার বুঝতে পেরেছি? অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছেন যে ইয়াস স্প্রাইট। আচ্ছা, স্প্রাইট হলে তো আমাদের দিন শেষে ভালোই লাগে, যে আপনারা যদি স্প্রাইট আপনাদের হয়ে যায়, আপনারা যদি ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারেন, তাহলে তো সেটা আমাদেরকে একটা ভালো ফিল অবশ্যই দেয়। তার পাশাপাশি আমি একটু জিজ্ঞাসা করব, আর আপনারা ক্লাসে প্রিভিয়াস যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এই প্রিভিয়াস বিষয়গুলোকে কি আপনারা ঠিকভাবে রিভাইজ করেছেন? যে লাইক ক্লাসগুলো আমরা কিন্তু সামনে অ্যাডভান্স রাইটিং যখন ওই যে করতে যাব, তখন কিন্তু আমাদের পেজ আফটার পেজ লেখার কিছু বিষয় টিষয় চলে আসবে, হ্যাঁ। তখন কিন্তু ওইখানে একটা বিশাল একটা ঘাটতির জায়গা আপনাদের তৈরি হয়ে যাবে, যে আপনারা ফাঁকি টাকি দিবেন, তখন কিন্তু একটু মুশকিল হবে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি আজকে ক্লাস বুঝতে পেরেছি। আজকে ক্লাসে একটু ফিডব্যাক দেন, ক্লাসটাকে কতটুকু বুঝতে পেরেছি, কতটুকু কি, হ্যাঁ। আমরা টপিক বেশ কিছু জিনিসপত্র কাজ করছি। অলরাইট স্যার, হ্যাঁ ডিয়ার স্যার, ক্লিয়ার। আমরা আশা করছি যে দেখেন, আইডিয়া জেনারেশন একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। এটাকে নিয়ে যদি আপনি কাজ করেন, তখন আপনি আস্তে আস্তে আপনি দেখবেন যে কী পরিমাণ ইমপ্রুভমেন্ট আপনার আসে। আমরা বারংবারই চাই, কোর্স শেষের দিকে চলে এসেছে, শুক্রবারও যেহেতু আমরা ডাবল ক্লাস নিব, ঠিক আছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আমাদের স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের কোর্সটা শেষের দিকে চলে এসেছে। বড়জোর আগামী সপ্তাহে, মানে ধরেন আজকে সোমবার, বড়জোর আগামী সোমবার, এর মধ্যে আমাদের কোর্স ডান। তাহলে এর মধ্যে আমাদের কোর্স ডান হয়ে গেলে আমরা হয়তো শুক্রবার ডাবল ক্লাস নিয়ে ওটাকে কিছু জিনিস কভার আপ করে ফেলছি। সো আপনাকে কিন্তু এই প্রিভিয়াস জিনিসগুলো লেখা, এই কোর্স শেষ হওয়ার পর বারংবার রিভাইজ করা, প্রয়োজন বোধে যদি সমস্যা হয় আপনি ব্যাকআপ নেবেন, যেভাবে যা খুশি করেন, আপনাকে কিন্তু একটা প্র্যাকটিসে থাকতে হবে। দেখেন, অনেকেই মানুষ চিন্তা করে, অনেকেই চিন্তা করে যে আমার ইমপ্রুভমেন্ট দরকার, তারা ডিসিশন নেয় না। আপনি ডিসিশন নিয়ে কোর্সটা শেষ পর্যন্ত, আপনারা যারা আছেন তারা শেষ পর্যন্ত আছেন, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি, যে তারা এই জার্নিটাকে খালি চালিয়ে যাওয়া, তাহলেই দেখবেন বিশাল একটা চেঞ্জ আসছে। সো যাই হোক, আজকের মতো তাহলে সেক্ষেত্রে ওখান থেকে কি টপিক সেন্টেন্স দেখা যাবে না। রেকর্ডেড কোর্সে আপনি কোনটাতে আছেন? রেকর্ডেড যেটা ভার্সন 1, মানে আপনি যদি লাস্ট 1 মাস না তার আগে যদি নিয়ে থাকেন, ওটাতে হ্যাঁ টপিক সেন্টেন্স, হ্যাঁ ওটাতে পাবেন, হ্যাঁ ওটা দেখতে পারেন, এটা ভালো একটা জিনিস বলেছেন, হ্যাঁ ওটাতে পারবেন, সমস্যা নেই। সো আজকের মতো সেক্ষেত্রে আমরা দেখে ফেলি, আমরা শেষ করে ফেলছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস উইথ লট অফ এনার্জি, লট অফ কারেজ অ্যান্ড লট অফ enthusiasm, and we'll catch you next day with everything. Tada, bye bye.